সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রিক পকড়াও, ডান পাশটা চালে যাও, এটা বন্ধ করে পেটটা চালা, হ্যাঁ চালাও ডান পাশ। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 28 ব্যাচ আর 26 যারা 26 ব্যাচে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আগামীকাল আমরা কেমিস্ট্রি সাজেশন ক্লাস নেব ইনশাল্লাহ। তো আজকে আমরা এইচএসসি 28 ব্যাচের রেগুলার যে লাইভটা হয় সেই লাইভ ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? সো আশা করি একটু শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ড ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 28 ব্যাচ আর যারা 26 ব্যাচে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আগামীকাল আমরা ওকে ফাইন, আমরা সব কিছু ঠিক আছে। ফার্স্ট অফ অল একটু মাথায় রাখো, আমাদের টপিকটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। এর মধ্যে আমাদের কয়েকগুলো টপিক, যে টপিকগুলো আমরা তোমাদেরকে পড়াবো পরে, সেটা হচ্ছে যে প্লাঙ্কের সমীকরণটা, তারপর হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি এবং শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা আমরা আলাদা করে আলাদা ক্লাসে পড়াবো। তো এই টপিকগুলো থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না, সেই কারণে আমরা এই টপিকগুলো আপাতত পড়াচ্ছি না, বাট আমরা আলাদা ক্লাস নেব এটা দিয়ে তোমাদেরকে, যাতে করে তোমরা বুঝতে পারো। কারণ এই টপিকগুলো অনুধাবন করতে হবে পুরো টপিকটা, কারণ অনুধাবন করলে তারপর তুমি যে কোনো টপিক তোমাকে দেওয়া হোক তুমি পারবা। ফার্স্ট অফ অল যে আমাদের টপিকটা হচ্ছে কি বলতো, হাইড্রোজেন বর্ণালী। তো প্রথমত আমরা যদি একটু চিন্তা করি যে হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি, বেসিকটা চিন্তা করি হাইড্রোজেন বর্ণালীটা কি। দেখো খেয়াল করো, প্রথমত হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে। আমরা জানি যে হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, সবাই জানি যে হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে। এই যে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন এবং একটা প্রোটন থাকে। এই যে প্রোটন একটা থাকবে আর বাইরে একটা ইলেকট্রন থাকবে, এটা সবাই জানি আমরা। যখন হাইড্রোজেনকে শক্তি দেওয়া হয়, হাইড্রোজেনের ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে। এখন আমি যদি চিন্তা করি, এইখানে এই ইলেকট্রনটা যদি মনে করি যে এটা প্রথম শেলে ইলেকট্রনটা আছে, যে প্রথম শেলে ইলেকট্রনটা আছে, এটা দ্বিতীয় শেল আর এটা তৃতীয় শেল। অর্থাৎ এখন ইলেকট্রনকে যদি শক্তি দেওয়া হয় তাহলে ইলেকট্রন যে কোনো স্তরে যেতে পারে, যে কোনো স্তরে যেতে পারে। যাওয়ার সময় কোনো বর্ণালী দেখা যায় না। এটাকে এই যে যাওয়ার সময় শক্তি শোষণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন E1 থেকে যদি মনে করো ক্যাশেল থেকে এল শেলে ইলেকট্রন ধাপান্তরিত হয় তখন শক্তি শোষণ করে, এই শক্তি শোষণ করে। আবার যদি আমরা শক্তিটাকে উৎসটা সরিয়ে নিই তাহলে সেটা বিকিরণ করবে। যে এল শেল থেকে যদি ক্যাশ শেলে যায় তাহলে শক্তি বিকিরণ করবে, যে বিকিরণ করবে, বিকিরণ করবে। তো এখন শোষিত শক্তিতে কোনো বর্ণালী দেখা যায় না। এই যে শোষিত শক্তিতে এটার বর্ণ, যে শোষিত শক্তির যে বর্ণালী, এটার বর্ণটা কালো হয়। বর্ণালীটা কেমন হয়? কালো, কালো বর্ণ হয়ে যায়, কালো কালো হয়, এটা কালো কালো হয়। কিন্তু যখন বিকিরণ করে তখন সেই বর্ণালীটা আমরা অনুভব করতে পারি, দেখতে পারি। বিকিরণ বর্ণালী, যে বিকিরণ করলে তখন এই বর্ণালীটা স্পেকট্রোমিটারে দেখা যায় বা স্পেকট্রোমিটারে অনুভব করা যায় বা দেখা যায় বলতে পারি আমরা। দেখা যাওয়ার ব্যাপারটা দৃশ্যমান আলোটাই আমরা দেখা যায়, আর বাকি আলোগুলোকে আমরা মানে তরঙ্গটা আমরা হিসাব করে আমরা বলতে পারি যে যে এটার কোন রেঞ্জের মধ্যে আছে। তো এই হাইড্রোজেন বর্ণালী টপিকটা পড়ার সময় আমাকে মাথায় রাখতে হবে যে এই টপিকের সাথে আমাকে অবশ্যই তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকটাও পড়তে হয়। এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, অর্থাৎ এই হাইড্রোজেন বর্ণালীর সাথে তড়িৎচুম্বকীয় বর্ণালীর একটা কি থাকে, একটা স্পষ্ট সম্পর্ক থাকে। তো তাহলে এই যে হাইড্রোজেনটা নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, শক্তি শোষণ করছে, আবার উচ্চ শক্তি থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ করে। তাহলে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এরকম ধরো।
তো এখন আমাকে বলো যে এই জায়গাতে আমাকে যেটা প্রশ্ন করছে যে হাইড্রোজেন বর্ণালী কি, তাহলে আমি বলতে পারি যে হাইড্রোজেন বর্ণালীটি মূলত বিকিরণ বর্ণালী। তাহলে 1 নাম্বার আনসার যে হাইড্রোজেন বর্ণালী মূলত বিকিরণ বর্ণালী, যে হাইড্রোজেন বর্ণালী মূলত বিকিরণ বর্ণালী, যে মূলত বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী মূলত বিকিরণ বর্ণালী। তার মানে হাইড্রোজেনের ইলেকট্রনটা একটা থাকে আমরা জানি, তো ইলেকট্রনটা স্তর একটা থাকার কথা, কিন্তু যখন আমরা ইলেকট্রনের শক্তি দেব তখন ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে, যে কোনো স্তরে যেতে পারে। এই যে কোনো স্তরে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই আমরা কি বলতেছি, শক্তি শোষণ করে উদ্দীপিত হয়ে অন্য জায়গায় যাচ্ছে। তো যখন শক্তির উৎসটা সরিয়ে নিচ্ছি, ইলেকট্রনটা যে কোনো স্তরে আসতে পারে, এই আসতে গেলে বর্ণালীর উদ্ভব হয়। আর এই বর্ণালী উদ্ভব হওয়ার কারণে আমরা বলতে পারি যে যে হাইড্রোজেন বর্ণালী মূলত কি বর্ণালী, মূলত বিকিরণ বর্ণালী। এটা মাথায় রাখবা। এখন এই বিকিরণ বর্ণালীটার যেটা মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইলেকট্রন যে কোনো স্তরে গেল, যাওয়ার পর যে কোনো স্তর থেকে যে কোনো স্তরে আসবে, তো আসার সময় যে বর্ণালীগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কত সেটা পরীক্ষায় আসে, এবং এগুলো কোন রঙে সেটা পরীক্ষায় আসে, এবং এগুলো শক্তিগত সেটা পরীক্ষায় আসে, এবং সেটা থেকে কি আলো দেখায়, সেটা কি দৃশ্যমান আলো নাকি তোমার অবলোহিত আলো নাকি তোমার ইউভি আলো, যেটাকে আমরা বলতে পারি যে একটা হচ্ছে আইআর আর একটা হচ্ছে কি বলতো যেটা ইউভির আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি বলতে পারি। তো এগুলোর আবার কাজ আছে, যেমন ইউভি রশ্মি জাল শনাক্তকরণে কাজে লাগে, আবার আইআর রশ্মি সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। তো পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন না এসে তোমাকে একটু ঘুরে প্রশ্ন আসবে। এই কারণে এই হাইড্রোজেন বর্ণালী টপিকটার সাথে তোমাকে অবশ্যই অন্য একটা টপিক কী করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে পড়তে হবে, যেটা তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকটা অ্যাডজাস্টমেন্ট করে পড়তে হবে। কারণ এই দুইটা টপিক মিলেই একটা প্রশ্ন হয়, এটা একটু মাথায় রাখবা, একদম এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এখন এই যে ইলেকট্রনটা এক স্তর থেকে অন্য স্তরে ধাপান্তরিত হয়, এই ধাপান্তরিত হওয়ার সময় বিভিন্ন সিরিজ দেখা যায়, যেটাকে আমরা বলি লাইমেন সিরিজ, বামাত সিরিজ, প্যাটসন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফুন সিরিজ, হামপ্রি সিরিজ ইত্যাদি সিরিজ দেখা যায়। তাহলে এই হাইড্রোজেন বর্ণালী বিকিরণ বর্ণালীতে বিভিন্ন সিরিজের উদ্ভব হয়। এই সিরিজগুলোকে, যে হাইড্রোজেন বর্ণালী বিকিরণ বর্ণালীতে বিভিন্ন সিরিজ উদ্ভব। এখন আমি চিত্র যদি আঁকি, তুমি একটু দেখো, আমি চিত্রটাকে একটু এইভাবে আঁকি, আমার মতো করে আঁকবো। তো তাহলে প্রথমে আমাকে একটা বেসিক তোমাকে জানতে হবে, একটা বেসিকটা কি, বেসিকটা হচ্ছে এই যে ইলেকট্রনটা এক স্তর থেকে অন্য স্তরে ধাপান্তরিত হয়, ধাপান্তরিত হওয়ার সময় যে বর্ণালী দেখা যায়, এই বর্ণালীগুলো ল্যামডার যে মানটা সেটা বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্রটা হচ্ছে এমনি বেসিক্যালি এই 1/λ ইজ ইকুয়াল, দেখো এই 1/λ ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। এখন এই সূত্রতে যদি সেটা হাইড্রোজেন বর্ণালী হয়, আমি আবার বলছি, যদি সেটা কি বর্ণালী হয় বলো তো, হাইড্রোজেন বর্ণালী হয়, তাহলে এই জায়গাতে জেড নামে একটা জিনিস ছিল, জেড, এই জেডের মানটা কত হবে বলো তো, 1 হবে। আর যদি সেটা জেড না হয়, তাহলে তোমাকে এই জায়গাতে অর্থাৎ অন্য কোনো বর্ণালী দিয়ে যদি প্রশ্ন করে, যেমন এবার একটা বোর্ডে প্রশ্ন আসছিল জেড ছাড়া, তো অর্থাৎ হাইড্রোজেন জেড ছাড়া বলতে এটা বলছিলাম মানে হাইড্রোজেন না দিয়ে তোমাকে অন্য একটা, যে 2025 সালে একটা প্রশ্ন আসছিল। তো এই কারণে তোমাকে বেসিকটা তোমাকে জানতে হবে। এখন এই সূত্রটা কোথা থেকে আসছে, এখানে জেডের একটা মান আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এই সূত্রটা কোথা থেকে আসছে সেটা নিয়ে আমি একটু কথা বলি, মানে সূত্রটা একটু উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা, তাহলে আমাদের পুরো বিষয়টা, এটার মান আমরা দেখবো। এটার পরীক্ষালব্ধ একটা মান আছে, এটাকে রিডবার ধ্রুবক বলা হয়, যে RH ইজ ইকুয়াল টু রিডবার ধ্রুবক, এই যে রিডবার ধ্রুবক, রিডবার ধ্রুবক, এই যে এটার মান হচ্ছে রিডবার ধ্রুবক। এটার একটা পরীক্ষালব্ধ মান আছে স্পেকট্রোমিটারে, এটা একটা পরীক্ষালব্ধ মান আছে, সেটা হচ্ছে 10967800 পার মিটার, যদি এটা MKS এককে হয়, যে MKS এককে হয়। আর যদি সেটা CGS এককে হয় তখন সেটার মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। এখন এটা CGS এককে। এখন সবাই একটু খেয়াল করো, অনেকের এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে যে স্যার মিটার এককে বেশি আবার সেন্টিমিটার একক কম কেন, অ্যাকচুয়ালি এটা মিটার একক, এটা পার মিটার। এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা হচ্ছে 1/λ সমান আমরা সবাই জানি নিউ বার, যে আমরা এটাকে নিউ বারও বলতে পারি, যে 1/λকে আমরা নিউ বারও বলতে পারি, যে নিউ বার মানে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, যে নিউ বার সমান হচ্ছে এই 1/λ ইজ ইকুয়াল হচ্ছে নিউ বার। নিউ বার মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, যে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, যে উৎপন্ন কম্পন সংখ্যা, কম্পন সংখ্যা। তো তাহলে
এই নিউ বার এটার এককটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কাহিনী কি, যদি 1 মিটার দৈর্ঘ্য হয়, মনে করো এটা 1 মিটার দৈর্ঘ্য, তো 1 মিটার দৈর্ঘ্যে কম্পনের সংখ্যা বেশি হবে, যে কম্পনের সংখ্যা বেশি হবে। আর যদি 1 সেন্টিমিটার হয়, যে 1 সেন্টিমিটার হয়, তাহলে কম্পনের সংখ্যা কম হবে। তো তাহলে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পনের সংখ্যা বেশি হবে, আর প্রতি একক দৈর্ঘ্যে সেন্টিমিটারে মানে মিটার এককে যদি হয় বেশি হবে, আর যদি সেন্টিমিটার একক হয় তাহলে কম হবে। এটাকে রিডবার ধ্রুবক বলে। আর N1 মানে যে স্তর ইলেকট্রন এসেছে N1, তাহলে N1 মানে হচ্ছে 2, N1 মানে হচ্ছে 2, আর N2 মানে হচ্ছে ফ্রম, মানে যেখান থেকে এসেছে ফ্রম। আমরা যখন চিঠি লিখি তখন N1 মানে ফ্রম এবং টু এগুলো ভালো বুঝি। তাহলে যেহেতু এটা বিকিরণ বর্ণালী, তাহলে N1 এর মান কোথায় হবে, যেটা সর্বনিম্ন, তাহলে আমরা এখানে বলতে পারি যে N2 ইজ গ্রেটার দেন N1, এটা বলা যাবে যেহেতু বিকিরণ বর্ণালী। কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে টিচারদের একটু যদি পেঁচানো, অনেক সময় অনেক টেস্ট পেপারে দেখা গেছে নিচ থেকে উপরে দিয়ে গেছে। তো শোষিত হোক বিকিরিত শক্তির মান যেহেতু সমান, তাহলে ল্যামডার মান সেম বের হবে, কিন্তু আসলে বিকিরণ বর্ণালী হিসাবে চিন্তা যদি করি আমরা, অবশ্যই হাইড্রোজেন বর্ণালী বিকিরণ বর্ণালী, তাহলে অবশ্যই উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তরিত হইতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা, একটু মাথায় রাখবা, কনসেপ্টটা মাথায় রাখবা। এবার আসো আমরা এবার দেখো আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে এই মানগুলো, ল্যামডার মানটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানলাম। আমি যেটা নিয়ে কথা বলছিলাম এই মানটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, এই মানটা কি মান, পরীক্ষালব্ধ মান। এবার যদি সূত্রভিত্তিক মান আসে তখন এটা একটা মান আছে, যে সূত্রভিত্তিক যদি আমরা ম্যাথ করি, অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি করি, যে সূত্রভিত্তিক যদি প্রয়োগ করতে যাই, যে সূত্রভিত্তিক যদি প্রয়োগ করতে যাই, তখন এই RH এর একটা মান আছে, সেটা সম্ভবত 1097, এই যে 9739.8 পার সেন্টিমিটার, এরকম একটা মান আসতে পারে সম্ভবত। দেখো 109739 × 8 পার সেন্টিমিটার, এটা হচ্ছে সূত্রভিত্তিক মান। এটা কিন্তু গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য মান কোনটা, গ্রহণযোগ্য মান হচ্ছে এটা, এই মানটাই তোমার গ্রহণযোগ্য। এখন এই জিনিসটা কিভাবে আসলো সেটা যদি আমি একটু দেখাতে চাই, মানে যেটা যদিও তোমার পরীক্ষা আসবে না দরকার নেই, বাট তুমি একটু দেখো যে কিভাবে করবা, সেটা যদি তুমি একটু চিন্তা করো, তাহলে আমি এখানে সূত্রটা এইভাবে বলতে পারি। যেমন দেখো, এই যে ডেল ই সমান হচ্ছে আমাদের কি বলতো E2 - E1, এই যে E2 - E1 এটা আমরা সবাই জানি, E2 - E1 আমরা জানি। তো এখন তুমি যদি সূত্র প্রয়োগ করো, ডেল ই সমান হচ্ছে আমরা সবাই জানি H নিউ, নিউ সমান হচ্ছে H নিউ জানি, নিউ এর অবশ্য কম্পাঙ্ক, এটা নিউ মনে রাখবা, এটা নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। এইচ নিউ, নিউটা হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই যে নিউ, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্ক, একটু মাথায় রাখবা কম্পাঙ্ক। এবার তুমি একটু খেয়াল করো যে এই ডেলি সমান যদি এইচ নিউ হয়, তাহলে এখানে ই এর যে মানটা আছে, যেটা আমরা গত ক্লাসগুলোতে করিয়েছিলাম, সেখানে মানে আমরা কি পেয়েছি দেখো একটু ভালো, -2π² e⁴ mz², এই mz² ডিভাইডেড বাই, এই যে ডিভাইডেড বাই n² h², এরকম একটা মান পাইছি। তাহলে এই n এর মানটা জাস্ট এই জায়গাতে কত হবে বলো তো, 2 হবে, যে 2 হবে। আর এই জায়গাতে মাইনাস আছে, তো আবার যদি মাইনাস দাও, এই যে 2π² e⁴ mz ডিভাইড বাই এখানে n1 দিয়ে এখানে h², যে n1² h² যদি দাও, তাহলে এই মানটা আমরা খুব সহজে সূত্রভিত্তিক শক্তির মানটা আমরা প্রয়োগ করলাম, এখানে দেখালাম। এখন অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে, আমি আবারও বলছি এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা মূলত আমি দেখাচ্ছি। তাহলে সূত্রটা কোথা থেকে আসছে জানলে ভালো লাগে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, ইউ জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন, নাথিং এলস। এর চেয়ে বেশি কিছু তোমার দরকার নেই। তোমার মেইন কাহিনী হচ্ছে শুধু বুঝায়, অনুধাবন করা। বাট এটা আমি দেখাচ্ছি তোমার স্যাটিসফ্যাকশনের জন্য, মানে তুমি জিনিসটা জানলা বুঝলা, কিন্তু এটা পরীক্ষায় কখনো আসবে না, আসার দরকার নেই, তোমার টেনশনও করতে হবে না। সো বি কেয়ারফুল। তাহলে আমার এখানে যে ব্যাপারটা মাথায় আসবে সেটা হচ্ছে, আমি যদি এখানে একটু চালাকি করি, দেখো বা দিই, তাহলে এইচ এখানে নিউ সমান হচ্ছে c/λ। এখন এই c/λ কেমনে আসছে নিয়ে তোমরা আগে জানো যে b = f⁴, সবাই জানে b = f⁴। তো তাহলে বিটা হচ্ছে আলোর ব্যাগ, এখানে আলোর ব্যাগ যদি চিন্তা করি, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডাটা ল্যামডা যদি থাকে, তাহলে তুমি দেখো এই নিউ = c/λ হচ্ছে না, তাই নিউ সমান ল্যামডাটা নিয়ে চলে যাবে। এই জায়গা থেকে কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্ক নিউ সমান কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের মানটা এই জায়গাতে আমি লিখলাম c/λ। এই যে b সমান f⁴, সেটা তোমরা আগে পড়েছো, এটা তোমরা আগেই করেছো, এখান থেকে আমি জিনিসটাকে নিয়ে আসলাম। এই মানটাকে আমি এখন দেখো সবগুলো আমার কমন যায়, দেখো আমার এখানে এই 1/n², এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস এই 1/n1², প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস সাইন যা থাকে। তো আমি যদি এখানে কমন নিয়ে নিই, কি কমন যাচ্ছে আমার, দেখো আমার এখানে পুরো মানটাতে কমন যাচ্ছে হচ্ছে এই যে h² কমন যাচ্ছে, আর এখানে -2 কমন যাচ্ছে, π² কমন যাচ্ছে, e⁴ কমন যাচ্ছে, m কমন যাচ্ছে। তাহলে পুরো মানটা আমার এখানে কমন যাচ্ছে, আমরা এটা কমন আকারে লিখতে পারছি।
তাহলে দেখো আমি আবারও বলছি এটা তোমার পরীক্ষা আসবে না, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার, ওকে? জাস্ট জাস্ট তুমি দেখো এবং এনজয় করো, দ্যাটস ইট। আর অন্য কিছু তো করার দরকার নেই, দেখবার এনজয় করবে, এর বাইরে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এখন আমি যদি এই জায়গাতে এই 1/λ মানটা যদি লিখতে চাই, তাহলে তুমি একটু খেয়াল করো, এইচটা নিচে চলে আসবে, এইচ কিউব হয়ে যাবে, তার ইন্টু সি হয়ে যাবে, যে সিটা নিচে চলে আসবে। তো এবার আমার এখানে এই মাইনাস, আমি মাইনাস সাইনটা এখানে তো কমন নেব না, আর আমি এটা মাইনাস সাইনটাকে ইগনোর করতেছি, যেহেতু মাইনাস সাইন না নিয়ে আমি এটা যখন নিব তখন এটা মাইনাস এটা প্লাস। এখন দেখো আমি এই যে এখানে 2π² যে 2π², সরি, যে 2π² e⁴m, এখানে z² একটা ছিল, z², এখন হাইড্রোজেনের জন্য z এর মান 1। দেখো আমি জেডটা রাখবো, এখন রাখবো কেন, তোমাকে অঙ্ক বোঝানোর জন্য। তো তাহলে এই জায়গা থেকে আমার যে z² আমি রাখলাম, এই যে z² রাখলাম, রাখার পর আমি এটাকে মাইনাস মাইনাসে প্লাস যদি হয়, তাহলে দেখো n1 - 1/2², তাহলে দেখো আমি এই n1টা, এই যে 1/n1² -1/n2² লিখতে পারি। তাহলে এটা পজিটিভ সাইন, এই কারণে এটাকে আগে লিখলাম, মাইনাস সাইন এটা পরে লিখলাম। এই যে মানটা আমি এখানে লিখলাম, এই যে পুরো মানটা যে আমি এখানে লিখলাম, এই পুরো মানের, এই সম্পূর্ণ মানের এই পুরো ঘটনা, মানে এখানের পুরো বিষয়টাকে, যে পুরো এটাকে কি বলা হয়, RH বলা হয়। সো আমি এই অংশটাকে আমি এই RH বা রিডবার ধ্রুবককে আমি দিই, আর এখানে এখানে রিডবার ধ্রুবক জেডের মানটা আমি রাখবো, এই যে জেডের মানটা আমি রাখবো, তাহলে রিডবার ধ্রুবক ইন্টু z², যে z² রাখবো বুঝার জন্য। তাহলে z² মানটা কেন রাখতেছি, কারণ আমরা জানি যে হাইড্রোজেন যদি হয় জেডের মান 1, যদি হাইড্রোজেন না হয়, হাইড্রোজেন না হয় অন্য কোনো কিছু হয়, তখন জেডের মানটা কী হবে বলো তো, চেঞ্জ হবে। সো এবার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসছে, এই কারণে আমি করাচ্ছি। তাহলে এই জায়গাতে আমার এখানে 1/n1² মাইনাস এখানে 1/n2² এখানে আসলো। তো সুতরাং আমি এখানে লিখতে পারি যে 1/λ = এই RH এর এই মানটা ক্যালকুলেশন যদি তুমি করো, মানে প্রত্যেকটা মান যদি তুমি ক্যালকুলেশন করো, যে RH এর মানে যে RH = তাহলে 2π, দেখো 2π² e⁴mz² ডিভাইড বাই h³ ইন্টু এখানে c ইন্টু c আলোর ব্যাগ। এই মানটাকে যদি প্রত্যেকটা মান বসাও, যদি আমরা মানগুলো বসাই, যে 2 × 3.14161416 হোল স্কোয়ার, আর এটার মান অবশ্যই কোন এককে বসাবা, সিজিএস এককে বসাবা, যেহেতু আমরা এই সূত্রটা সিজিএস এককের সূত্র, এই কারণে সিজিএস এককে বসাইতে হবে, যেটা আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এই সূত্রটা সিজিএস এককের সূত্র। তো দেওয়ার পর এই যে -4.8 × 10⁻10 তুমি দিবা, দেওয়ার পর এটার উপর হোল টু দি পাওয়ার 4 দিবা, আর ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ সিজিএস এককে, ইলেকট্রনের চার্জ সিজিএস একক, আমি আবারও বলছি এটা ইলেকট্রনের চার্জ সিজিএস এককে, যে 4.8 × 10⁻10 সিজিএস এককে। আর এম এর মানটা আমরা সবাই জানি 9. ইলেকট্রনের ভরটা আমরা সবাই জানি যে 9.11, যে 11 × 10⁻28 গ্রাম এককে। আর জেডটাকে আমি রেখে দিচ্ছি, জেডের তো লাগবে না, কারণ জেডের মানটা আমার এখানে হাইড্রোজেনের জন্য 1 হবে। তো বাট এখানে এই এইচ এর মানটা হচ্ছে 6.626, এই যে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড ইন্টু আলোর ব্যাগ 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। এই এককটা সেন্টিমিটার/সেকেন্ড একক বসাইতে হবে। 8 হলে মিটার/সেকেন্ড, আর ইয়া হলে 10 হলে সেন্টিমিটার/সেকেন্ড। এই পুরো মানটাকে যদি করো, এটার একক যেটা কাটাকাটি করলে এককটা আসবে পার সেন্টিমিটার, এই যে পার সেন্টিমিটার। তো পার্সেন্টেজ যদি আসে, তাহলে এটার মান আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে 109739.8 পার সেন্টিমিটার। তাহলে এই RH এর এই মানটা, এই পুরো মানটা, RH এর এই পুরো মানটা হচ্ছে RH রিডবার ধ্রুবকের, এটা হচ্ছে সংখ্যাগত মান, কিন্তু পরীক্ষারব্ধ মানটা হচ্ছে আমরা লিখব। তো তাহলে এখান থেকে একটা আইডিয়া পেলাম যে হাইড্রোজেন বর্ণালী যদি আমি হিসাব করতে চাই, তাহলে আমাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটা কোথায়, তাহলে এখানে আমি এই যেহেতু আমি লিখলাম এখানে এই জায়গাতে, তাহলে আমি একটা কি যোগ করতে পারি, এক্সট্রা করে এখানে z² যোগ করতে পারি, যে z² যোগ করতে পারি। তাহলে এই জায়গাতে z² যোগ করার মানে কি, যদি সেটা হাইড্রোজেন না হয়ে অন্য কোনো পরমাণু হয়, তখন z এর মানটা তুমি বসাইতে হবে। যদি সেটা হাইড্রোজেন না হয়ে অন্য, যেটা বোর্ড কোশ্চেন আসছে, সো বি কেয়ারফুল, এটা খেয়াল রাখতে হবে যে হাইড্রোজেন না হয়ে লিথিয়াম যখন বলবে, তখন সেক্ষেত্রে লিথিয়াম 2+ বললো, তার মানে তোমাকে হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুরূপ, তো তাহলে এই জায়গাতে জেড এর মানটা আসবে। এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতেই হবে, আমি বারবার বলছি এটা তোমাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো তাহলে এই z², তাহলে আমরা ওভারঅল যে সূত্রটা পেলাম, তাহলে হাইড্রোজেন বর্ণালী আমরা বুঝার জন্য আমাদের যে সূত্রটা দরকার হবে, সেই সূত্রটা হচ্ছে এই যে এই RH 1/λ, দেখো একটু সবাই খেয়াল করো, এই নিউ বার = হচ্ছে 1/λ = হচ্ছে যে RH
ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এই 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়েই আমাকে এই ল্যামডার মানটা বের করতে হবে। এই ল্যামডার মানটা যদি আমি বের করতে পারি, আমি আবার বলছি, এই ল্যামডার মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত, কোথা থেকে আসছে, কীভাবে আসছে, প্রত্যেকটা জিনিস আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কোনো ঝামেলা থাকবে না। সো হাইড্রোজেন তাহলে আমরা ওভারঅল সারমর্ম বলি যে হাইড্রোজেন বর্ণালী হচ্ছে একটা বিকিরণ বর্ণালী। আর এই বিকিরণ বর্ণালীতে ইলেকট্রন এক এক স্তরে আসে, মানে যে কোনো স্তর থেকে যে কোনো স্তর আসতে পারে। তো আসলে শক্তি বিকিরিত হয়, আর বিকিরিত হলে বর্ণালীর উদ্ভব হয়। এই বর্ণালীগুলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার জানা থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা বর্ণালীগুলোর নামগুলো উল্লেখ করব। যেমন আমরা যদি ইউবি রশ্মি বলতে পারবো, তাহলে এটা 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত যদি তার রেঞ্জ হয়। দেখো আমি কথাগুলো বলছি, এই আমার এই কথাগুলো থেকে কি বের হচ্ছে, তরঙ্গ বের হচ্ছে, রাইট। এখন এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতো, তাহলে আমার এই কথাগুলো থেকে আলো বাইরে যেত। মানে দেখো, তুমি যদি ভবিষ্যতে নোবেল পুরস্কার পেতে চাও, তাহলে একটা হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে। দেখো আমরা জানি যে যদি সম্ভব আমরা বিভিন্ন উৎস যদি প্রয়োগ করি, আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন আমরা করতে পারি। যদি আমরা এমন করতে পারি যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য থেকে যদি আমি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমার আলোর আর অভাব হবে না। সো তুমি যদি চাও যে কথা থেকে তুমি মানে আলো ছড়াবা ভূতের মতো, তাহলে তুমি চাইলেই করতে পারো যে এটার সাথে কোনো একটা সিনক্রোনাইজার রেখে বা কোনো একটা যন্ত্র রেখে যেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যে রূপান্তর করবা, ফলে দেখা যাবে যে ওখান থেকে আলো বের হবে। আমরা আলফা কণা পরীক্ষায় দেখেছিলাম যে অদৃশ্যমান রশ্মি শোষণ করতেছে জিঙ্ক সালফাইডের পর্দা, দৃশ্যমান আলো বিকিরণ করতেছে। তো তুমি চাইলে ওরকম একটা কিছু আবিষ্কার করতে পারো যেটা দিয়ে অদৃশ্যমান রশ্মি শোষণ করবে কিন্তু বের হবে আলো। তো তার মানে তোমার পৃথিবীতে আর আলোর অভাব হবে না, বিদ্যুতের অভাব হবে না। তার মানে আমাদের কারেন্টের উপর কি কমবে বলো, কারেন্টের উপর কি কমবে, যে নির্ভরশীলতা সেটা কমতে পারে। দেখো পারো কিনা, সম্ভব যদি হয় করে ফেলিও। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন, যে নিয়ে কথা বলছিলাম এটা বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই জায়গাতে আর এইচ এর মানটা আমরা মুখস্থ রাখলাম কত বলো তো, 10, এটা পরীক্ষার মান 10967800 পার মিটার হবে যদি মিটার একক হয় ল্যামডার মানটা। আর যদি 109678 হয় তাহলে এটা পার সেন্টিমিটার একক, যে পার সেন্টিমিটার একক হবে। এটাকে রিডবার্গ ধ্রুবক বলে, রিডবার্গ ধ্রুবক বলে, এটাকে রিডবার্গ ধ্রুবক বলে, ধ্রুবক বলে। আচ্ছা এবার আসো, N1 মানে হচ্ছে মানে ইলেকট্রন যে স্তরে আসে, আর N2 মানে হচ্ছে যে স্তর থেকে আসে। তাহলে N1টা হচ্ছে, এই N1 হচ্ছে ইলেকট্রন যে স্তরে আসে, যেটাকে আমি 2 বলছিলাম, 2 মানে ইলেকট্রন যে স্তরে আসে, যে ইলেকট্রন যে স্তরে আসে, যে স্তরে আসে। আর N2 মানে হচ্ছে, যে N2 মানে হচ্ছে ইলেকট্রন যে স্তর থেকে আসে, ফ্রম। তাহলে ইলেকট্রন যে স্তর থেকে আসে, যে স্তর থেকে আসে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, যে স্তর থেকে আসে। তাহলে এই যে 2 এবং ফ্রমটা জানলাম, এগুলো যদি জানি আর এইচ এর মান জানি, তাহলে খুবই সহজে ল্যামডার মান বের করে ফেলতে পারবো, ওখান থেকে শক্তিও বের করতে পারবো, সব কিছু বের করে ফেলতে পারবো। সো আমার এখানে ওরিড হওয়ার কোনো কারণ নেই। এবার আসো, এবার আমরা যেটা দেখবো বেসিকটা দেখো খেয়াল করে। এবার হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই মানে হাইড্রোজেন বর্ণালী যখন উদ্ভব হয়, এক এক স্তরে এক এক রকমের বর্ণালীর উদ্ভব হয়। এই বর্ণালীগুলোকে মনে রাখার জন্য আমরা বলবো যে লাল বেনারসি পরে বোমা পালালো হয়। দেখো লাল বেনারসি পরে, তাহলে আমি দেখলাম লাল বেনারসি, দেখো এই সিরিজ বর্ণালী সিরিজ, যে বর্ণালী সিরিজ একটু মনে রাখবা, যে বর্ণালী সিরিজ। তাহলে এখান থেকে আমরা বলবো যে লাল বেনারসি পরে বোমা পালালো হয়। দেখো এই যে লাল বেনারসি ছেড়ে, যে লাল বেনারসি পরে বোমা পালালো হয়, বোমা পালালো হয়, যে পালালো হয়। লাল মানে লাইমেন সিরিজ, তার মানে ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, এই যে লাইমেন সিরিজ, আর বেনারসি মানে হচ্ছে বামার সিরিজ, যে বামার সিরিজ। এখন এটার উচ্চারণটা একটু ভিন্ন আছে, আমরা চিন্তা করবো, পরে বলবো। তারপর হচ্ছে প্যাশ্চেন সিরিজ, যে প্যাশ্চেন সিরিজ, তারপর হচ্ছে দেখো এটা প্যাশ্চেন সিরিজ, তাহলে এটা লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশ্চেন সিরিজ। তারপর হচ্ছে ব্রাকেট এবং ফুন সিরিজ, তাহলে এটা হচ্ছে ব্রাকেট সিরিজ। আর এটা ফুন্ড বলতে পারো, ফান্ড বলতে পারো। তো সো ফুন্ড, এই যে ফুন্ড, FUND, ফুন্ড সিরিজ বা ফান্ড বলতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, ফান্ড সিরিজ। এগুলো কিন্তু এক একজনের নাম।
এক একজন বিজ্ঞানী আবিষ্কার, জাহিদ স্যার যদি আবিষ্কার করতো যেটা জাহিদ সিরিজ হইতো, আমি যদি আবিষ্কার করতাম এটার নাম জাহিদ সিরিজ হতে পারতো। তো তাহলে এই যে এখানে আসলো, আমি দেখলাম হাই মানে হচ্ছে হামফ্রিজ সিরিজ। এখন দেখো এই যে ইলেকট্রনগুলো এক এক স্তরে আসলো, এক এক স্তরে থাকলে এক একটা নাম হলো, তাহলে ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে তাহলে যে সিরিজ উদ্ভব হয় তাকে লাইম্যান সিরিজ বলে। তো তাহলে এই n1 এর মানটা এটার জন্য কনস্ট্যান্ট, তাহলে n1 এর মান 1 হবে। এই n2 এর মানটা অবশ্যই 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় যে কোনো মান হতে পারে, 1 এর চেয়ে বড় যে কোনো মান, 1 এর চেয়ে বড় হইতে হবে, ছোট হয়ে হওয়া যাবে না। তাহলে দেখো এই n2 এর মানটা, এই n2 এর মানটা অবশ্যই এখানে, সরি n1 এর মানটা, এখানে n1 এর মানটা 2 হবে। কেন? কারণ যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে ইলেকট্রন আসে, যে বর্ণালীর উদ্ভব হয় তাকে বামার সিরিজ বলা হয়। এই বামার সিরিজে উচ্চারণটা, ইংলিশে উচ্চারণটা দেখো, বুয়েটে একটা বোর্ডে একটা প্রশ্ন আসছে, সবগুলো ইংলিশে লিখছে, বাংলাতে লিখছে, শুধু বামার সিরিজটা ইংলিশে লিখছে। সো এটার এই আমি একটু লিখে দিই, BALMER, এই যে BALMER বামার, এই এল এর উচ্চারণটা হবে না। সো অনেকে আবার এটা ইংলিশে দেখে আবার এটা অন্য সিরিজ মনে করতে পারো। সো বি কেয়ারফুল, এটা এল এর উচ্চারণ হবে না, বামার সিরিজে এল আছে এখানে একটা, ঠিক আছে? সো যদি কোনো পরীক্ষায় বিশেষ করে বুয়েটে আসছে, আমি যদি প্রশ্নটা একটু দেখাই, বুয়েটের আসা প্রশ্নটা আমার কাছে আছে, আমি একটু দেখাই, বুয়েটে আসা প্রশ্নটা একটু দেখালে তোমাদের মনে হয় ভালো লাগবে, আমি দেখাচ্ছি। বুয়েট কোয়েশ্চেনে যদি আমি দেখাই প্রশ্নটা, বুয়েট কোয়েশ্চেন যে বুয়েট কোয়েশ্চেনে যে ফাইন, আমি বুয়েট প্রশ্ন ব্যাংকটা আমি রাখলাম ওপেন করে, আমি যদি দেখাই, দেখো এই বুয়েটে সব কিছু বাংলাতে লিখছে, দেখো শুধুমাত্র একটা জিনিসই ইংলিশে লিখছে। দেখো আমি যদি দেখাই যে এই যে বুয়েট 19-20 সালে আসা একটা প্রশ্ন, এই যে বুয়েট 19-20 সালে আসা প্রশ্ন, দেখো সব কিছু বাংলা লিখছে। দেখো এখানে আসা এই কোয়েশ্চেনটার দিকে যদি তাকাও, এই যে 19-20 সালে আসা একটা প্রশ্নের দিকে তাকাও, দেখো এই যে বুয়েটে আসা সব কিছু বাংলাতে লিখছে, শুধুমাত্র এই জায়গাতে দেখো, এই জায়গাতে, যে এই জায়গাতে ইংলিশ লিখছে। এটা ইচ্ছাকৃতভাবে করছে। কেন করছে? কারণ স্টুডেন্টরা যখন এল দেখবে তখন এটা অন্য কিছু মনে করবে, তো মনে করবে যে এটা যেটা স্যার পড়ায় নাই, যেহেতু বুয়েটে আসছে অনেক কঠিন হতে পারে, অলিয়ান মার্কা হতে পারে, এরকম নাকি? একদম মাইর দেবো ধরে, বুঝছিস? বুয়েটে তোমরা একাডেমিকে যা পড়ো এটা ভালো করে পারলেই তোমার জন্য বুয়েট কনফার্ম। এটার জন্য তোমাকে এলিয়েন হইতে হবে না। বুয়েটে পারার জন্য 600-তে 600 পাওয়া জরুরি না, 600-তে 300 পেলে তুমি বুয়েটে একটা সিট কনফার্ম করতে পারবা। সো বি কেয়ারফুল, একদম এলিয়েন হইতে হবে না, তুমি তোমার যেটা পারো সেটা সর্বোচ্চটাই পারতে হবে, এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। তুমি এটা, বুয়েট তো একটা পরীক্ষার উপর ডিপেন্ডেবল। তুমি তো হার্ভার্ড MIT-তে যদি দিতে চাও তাহলে পরীক্ষা মানে তোমার মেধার পাশাপাশি আরও অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে, বুয়েটে হয়তো সেটা লাগে না, কিন্তু বুয়েটে মেধা দিয়ে তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে ইনশাল্লাহ তুমি টিকবা, এটাই হচ্ছে কথা। তাহলে আসো এখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এলের উচ্চারণটা, এই যে বুয়েটে আসা সবগুলো ঠিক আছে, শুধুমাত্র এখানে কি করছে দেখছো কিনা, এলের উচ্চারণটা এখানে দিছে, ইচ্ছা করে দিচ্ছে। তো আসো এবার আমি যেটা নিয়ে কথা বলছিলাম, দেখো এখন এই এন্টুর মানটা, যে বামা সিরিজের জন্য এন্টুর মানটা, যে এন্টুর মানটা অবশ্যই 2 থেকে বড় হবে, 2 থেকে বড় হবে। তাহলে এখানে প্যাস্টেন সিরিজের জন্য N1 এর মানটা 3 হবে, আর এন্টুর মানটা, যে সূত্রটা যেটা প্রয়োগ করলাম, সূত্রটা কি বলতো, 1/λ ইজ ইকুয়াল টু RH Z স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারটা কেন দিলাম, হাইড্রোজেন যদি হয় তাহলে 1 হবে, আর যদি হাইড্রোজেন না হয় অন্য কোনো অনুরূপ কোনো যে বোরের পরমাণু মডেল অনুসারে বেরিলিয়াম হতে পারে, লিথিয়াম 2+ হতে পারে, তো তাহলে এখানে জেড এর মানটা বসাবা, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। তাহলে এই N2 মানটা অবশ্যই তোমার ইজ গ্রেটার দেন, এই যে ইজ গ্রেটার দেন 3 হবে। আর এই N1 এর মানটা, এখানে যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি চতুর্থ স্তর আসে তাহলে N1 এর মান 4 হবে, আর এখানে N2 এর মান হচ্ছে ইজ গ্রেটার দেন অবশ্যই 4 হবে। তাহলে এখানে N1 এর মান 5 হবে পালালো ফোন সিরিজে, আর N2 এর মানটা অবশ্যই 5 এর চেয়ে বড় হবে। তাহলে N1 এর মান 6 হবে, আর N2 এর মানটা অবশ্যই 6 থেকে বড় হবে। তো তাহলে এইগুলোকে যদি আমি একটু চিত্র আকারে আঁকি তাহলে আমার চিত্রটা কেমন দেখাবে আমি একটু দেখাচ্ছি, চিত্রটা কেমন দেখাবে আমি একটু দেখাচ্ছি, চিত্রটা যদি আমি একটু দেখাই কেমন দেখাবে একটু দেখাচ্ছি। দেখো চিত্রটা দেখাচ্ছি, আমি যে খুব সুন্দর করে চিত্রটা আঁকতেছি, দেখো তোমাদের বইতে অনেকভাবে থাকতে পারে, আমি একটা একটা করে আঁকতেছি। দেখো এখানে এই যে একটা সাদা দিলাম, ফাইন, তারপরে দেখো এরপরে আমি আবার এটা এই যে আরেকটা দিলাম, তাহলে KL দিলাম। দেখো এরপর হচ্ছে আমি ফাইন, এটা হইলো, ফাইন দিলাম, ডান। এরপর হচ্ছে আরেকটা যদি দিই তাহলে দেখো এই যে এটা 3য় নম্বর সিরিজ, 3য় নম্বর, পরীক্ষা অনেকভাবে আসবে, আমি প্রত্যেকটাই তোমাকে দেখা দেবো। দেখো এটা হচ্ছে যে আমাদের, যে এখানে দিলাম, তারপরে দেখো এভাবে যদি আমি আঁকি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ফাইন,
তাহলে 1 2 3 4 5। এবার যদি আমি আরো আঁকি তাহলে দেখো এখানে তো তাই দেখো এটা যদি আরো আরো বড় করে দিই আমরা, এই যে এখানে দিলাম, দেওয়ার পর দেখো এটার মানটা মধ্যবর্তী মানে আসে কিনা দেখি। আচ্ছা, ফরগেট দ্য ম্যাটার। তাহলে আমরা এটাকে যদি অন্য কালার দিতে চাই দিতে পারবো। তারপরে দেখো এরপরে আমি আরেকটা 1 2 3 4 5 6, এরপর দেখো 7 আরেকটা বড় করে দিলাম, যে 7 7 এখানে আঁকলাম, ওকে ডান। তো তাহলে এটার দেখো এখন এটা কে শেল, দেখো এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এটা কে শেল, এটা কে শেল কে এল, দেখো এটা কে এল এম এন ও পি কিউ। তাহলে কে শেলের জন্য এন এর মান 1, কে শেলের জন্য এন এর মান 1, আর এল শেলের জন্য এন এর মান 2, আর এম শেল হচ্ছে মানে তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলো বুঝবা আশা করি। এখন ইলেকট্রন যে কোনো স্তর থেকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে কে শেল সমান, কে শেলের জন্য এন এর মান হচ্ছে 1, এল শেলের জন্য এন এর মান কত, এই যে এন এর মান 2, এম শেলের জন্য এন এর মান কত বলতো 3, এন এর জন্য এন এর মান কত বলতো 4। আমি একটু এটাকে এই পাশে এনে রেখেছি, ফাইন দেখা যাচ্ছে, ফাইন। এবার দেখো কে এল এম এন, এবার ও শেলের জন্য, এই যে ও শেলের জন্য, যে ও শেলের জন্য এন এর মান 5, পি শেলের জন্য এন এর মান হচ্ছে 6, কিউ শেলের জন্য এন এর মান হচ্ছে 7। এটা একটু মনে রাখবা। তো তাহলে এবার ইলেকট্রনটা যে কোনো স্তর থেকে যদি, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রনটা যে কোনো স্তর থেকে, দেখো যে কোনো স্তর থেকে, যে কোনো স্তর থেকে, এটা পরীক্ষার ছেলেমেয়েরা ভুল করে, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম স্তরে আসে, যে প্রথম স্তরে আসে, এই যে প্রথম স্তরে আসে, এই যে সিরিজের উদ্ভব হয় এটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। আর ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, যে কোনো স্তর থেকে, অনেকে ভুল করে, এটা ভুল করা যাবে না, মানে আসবে এখানে যে কোনো স্তর থেকে, বাট তার মানে N1 এর মানটা ফিক্সড। তাহলে যদি আমাকে কোনো একটা সিরিজের নাম বলে বা সিরিজ বলে, তাহলে ডেফিনেটলি আমার মাথার ভিতরে থাকবে যে কোন জায়গায় এসেছে, এটা জানলে আমি সিরিজের নাম জানো, অথবা সিরিজের নাম জানলে N1 এর মানটা কনস্ট্যান্ট, বাট N2 এর মানটা দেওয়া থাকবে প্রশ্নে, সো তোমার এটা ওরিট হইতে হবে না। তাহলে এই N1 যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন দ্বিতীয় স্তরে আসে, যে দ্বিতীয় স্তরে আসে, দ্বিতীয় স্তরে আসে, তাহলে এটাকে বলা হয় বামার সিরিজ, বামার সিরিজ, বামার সিরিজ। আর ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি, দেখো যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, এই যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, যে তৃতীয় আসবে এখানে, তীর চিহ্নটা এখানে হবে, যে কোনো স্তর থেকে তৃতীয় স্তরে যদি আসে, যে এখানে, তো এটার নাম হবে প্যাস্টেন সিরিজ, প্যাস্টেন সিরিজ, খালি জায়গা রাখবা। আবার ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি পঞ্চম স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন কোথায় আসে, পঞ্চম স্তরে, দ্বিতীয় 1 2 3, আচ্ছা 4 আসে চতুর্থ স্তরে, তাহলে 4-এ যদি আসে, যে 4-এ যদি আসে যে কোনো স্তর থেকে, তো এই সিরিজের নাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। এবার দেখো ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি, দেখো ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি, এই যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন পঞ্চম স্তরে আসে, যে পঞ্চম স্তরে আসে, এটাকে ফোন সিরিজ বলে, ফোন সিরিজ বা ফান্ডও বলতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। আচ্ছা এবার হচ্ছে সিরিজ আমি লিখলাম। আচ্ছা এবার আসো, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন ষষ্ঠ স্তরে আসে, যে কোনো ষষ্ঠ স্তরে, ইনফিনিটি থেকেও আসতে পারে, তো তাহলে এখানে এটাকে বলা হামপ্রিস সিরিজ, যে হামপ্রিস সিরিজ। এখন এই সিরিজের জন্য আমি আবারও বলছি, পরীক্ষার প্রশ্ন আসে কিভাবে, পরীক্ষার প্রশ্ন আসে যে কোন সিরিজের জন্য ল্যামডার মানটা কত, এটার চেয়েও পরীক্ষা আসে যে কোন মানে বর্ণালীতে পড়েছে, তার মানে সেটা কি ইউবি রশ্মি নাকি আইআর রশ্মি না দৃশ্যমান আলো, এটাই পরীক্ষা বেশি আসে। তো তাহলে এখান থেকে সিরিজ থেকে আমার যেটা মাথায় রাখতে হবে যে ল্যামডার মানটা কোন অঞ্চলে পড়ে। তোমার এখানে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে না যে কত মান চেয়েও জিজ্ঞেস না করে, তোমাকে বলবে কোন অঞ্চলে পড়ে। তাহলে তুমি ল্যামডার মানটা ক্যালকুলেশন করে বের করবা, বের করে তোমার পরীক্ষায় যেটা তোমাকে থাকবে যে কোন অঞ্চলের অন্তর্গত, তার মানে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এটা তোমাকে পড়ে ফেলতে হবে। তাহলে হাইড্রোজেন বর্ণালী টপিকটার সাথে
তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকটা একসাথে তোমাকে পড়তে হবে। আমি আবার বলছি, হাইড্রোজেন বর্ণালী টপিকের সাথে তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকটা একসাথে পড়ে ফেলতে হবে, এই হচ্ছে কথা, মনে রাখতে হবে, এটা তোমার হচ্ছে মেইন কথা। তো তাহলে এখানে আমি যদি বলি, আমি যদি একটু সহজ করে দিই, এই চিত্রের মধ্যে যদি আমি আঁকি, তাহলে পরীক্ষা করে যে ল্যামডার মানটা এখানে কোন সিরিজের মধ্যে চলে, ইউবি অঞ্চলে, যে ইউবি অঞ্চল। এখন তোমার পরীক্ষা লাগবে লাইমেন সিরিজের ল্যামডার মান কত ক্যালকুলেশন করে বের করবা, কিন্তু তোমাকে বলবে যে এটা কোন অঞ্চলে পড়ে, কি কাজে লাগে, তার মানে কাজটা জিজ্ঞেস করবে, বলছে ওই অঞ্চলটা কি, লাইমেন সিরিজের এই অঞ্চলটা কি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, নাকি জাল টাকা শনাক্তকরণে কাজে লাগে, নাকি পাসপোর্ট শনাক্তকরণে কাজে লাগে। দেয়ারফর ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ল্যামডার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কোন অঞ্চলে পড়ে, আর এটা জানার জন্য তোমাকে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলোর মানটা মুখস্থ রাখতে হবে। দেয়ারফর আমি এখানে কিন্তু ল্যামডা পড়তে হয় সেটা লিখছি না, আমি লিখছি ল্যামডার অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য কত রেঞ্জের মধ্যে হয়, ল্যামডার অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে ইউবি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এই 10 থেকে 380 ন্যানোমিটার। তো তার মানে এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে ইউবি রশ্মি, তাহলে ইউবি রশ্মির কাজ আসবে পরীক্ষায়, তো কাজ হচ্ছে জাল টাকা, এই জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগবে, জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগবে, যে জাল নোট শনাক্তকরণে কাজে লাগে, শনাক্তকরণে কাজে লাগে, শনাক্তকরণে কাজে লাগে। সো বি কেয়ারফুল। তো কনসেপ্ট হচ্ছে আমাদের এটাই যে আমাদের কি কাজে লাগে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, বিকজ কোশ্চেনের প্যাটার্নটা এটা, তোমাকে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে, এক্সেপশন রুলস বুঝতে হবে, আমি করাবো। সো প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে তুমি পড়তে হবে, সিরিয়াল বাই সিকোয়েন্স ওয়ারি পড়তে হবে। আমরা যখন বুক শেলফে বইগুলো অগোছালো থাকে, আমরা খুঁজতে কষ্ট হয়, বুঝি না। তো আমাদের ব্রেইনে যদি সোফিস্টিকেটেডলি যদি কোন টপিকের পর কোন টপিক হবে, কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড, এই ব্যাপারটা যদি আমরা মানে একসাথে করতে পারি, তাহলে আমরা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবো। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। তাহলে আমাদের এখানে মেইন যে ফ্যাক্টরটা, আমরা যেটা ওভারঅল এখন সারমর্ম বলি, যে হাইড্রোজেন বর্ণালী মূলত হচ্ছে একটা বিকিরণ বর্ণালী, আর এই বিকিরণ বর্ণালীতে আমরা ইলেকট্রনটা, হাইড্রোজেন ইলেকট্রন একটা আমরা সবাই জানি, কিন্তু হাইড্রোজেনকে যদি আমরা উদ্দীপিত করি, ইলেকট্রন যে কোনো স্তরে যেতে পারে। তো যাওয়ার সময় কোনো বর্ণালী উদ্ভব হবে না, যখন বিকিরিত হবে অর্থাৎ শক্তির উৎস যদি সরিয়ে নিই, ইলেকট্রন যে কোনো স্তরে আসতে পারে, আর যে কোনো স্তরে আসার সময় বিভিন্ন বর্ণালীর উদ্ভব হবে, যে বর্ণালীগুলোকে আমরা সহজে মনে রাখতে পারবো, লাল বেনারসি পরে বোমা পালালো হয়, তাহলে লাল মানে লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেস্টেন, তারপর হচ্ছে ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিজ সিরিজ, এই 6টা সিরিজের উদ্ভব হবে। আর এই সিরিজগুলো যদি জাহিদ স্যার আবিষ্কার করতো, এটার নাম জাহিদ সিরিজ হইতো। বুঝতে পারছি কনসেপ্টটা, বুঝছো? এখন এই বর্ণালীগুলোতে তোমার পরীক্ষা যেটা ল্যামডার মান আসবে, এটা সূত্রগুলো আছে, সূত্রটা আমরা লিখে দিয়েছি, যে n1 এর মান 2 আর n2 হচ্ছে কোথা থেকে আসছে ইলেকট্রনটা। তো n1 এর মানটা তুমি সিরিজের নাম যখন বলবো আমি লাইমেন সিরিজ, তখন সাথে সাথে বুঝতে হবে যে n1 এর মান 1, আর n2 এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে, দ্যাটস দ্য পয়েন্ট, আর কোনো ঝামেলা নেই। তো দেয়ারফর এই জায়গাতে তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে লাইমেন সিরিজে যে ল্যামডার যে মানটা সেটা কোন অঞ্চলে পড়বে, ওই অঞ্চলের, আমি কিন্তু ল্যামডাটা কোন অঞ্চলে সেটা বলি নাই, আমি বলছি ইউবি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত, পরীক্ষা এটাই আসবে। এবং আমি প্রশ্নটা দেখাচ্ছি, আসো পরীক্ষার প্রশ্নটা দেখাচ্ছি। দেখো আমি বোর্ড কোশ্চেন এখানে রাখলাম, এই বোর্ড কোশ্চেন রাখি, আমি দেখাচ্ছি যে কোনো কত সাল, আচ্ছা বোর্ড না আমার এই ম্যাজিক বইটা দিয়ে, আমার ম্যাজিক বইটা থেকে পড়াই, একটু দেখাচ্ছি, আমি ম্যাজিক বইটা থেকে দেখাচ্ছি, যে ক্লাসরুম হোয়ার ইজ মাই ম্যাজিক বুক, আছে এখানে ম্যাজিক বুক, দ্বারা কোথায় আছে দেখি, এই যে ম্যাজিক বুক। ওকে ফাইন, এই বইয়ে আমি একটু প্যাটার্নটা দেখাচ্ছি, পরীক্ষায় কীভাবে আসবে তুমি শুধু দেখলে তখন বুঝতে পারবে। দেখো এখানে আমি একটু দেখাচ্ছি, এখান থেকে আমি একটু দেখাচ্ছি, তাহলে তোমাদের খুব সহজে তুমি বুঝতে পারবা। তোমাকে একটু দেখাচ্ছি যে পরীক্ষা কেমনে আসে। দেখো এই যে দেখো, এই যে উদ্দীপকের বিকিরণটি দেখো, এই যে প্রশ্নের দিকে তাকাও, এই যে প্রশ্নের দিকে তাকাও, এই প্রশ্নের দিকে তাকাও, এই যে তাকানোর পর দেখো এই ল্যামডার মানটা যে কোনো স্তর থেকে ইলেকট্রন প্রথম স্তর আসে, কিন্তু পরীক্ষার প্রশ্নে দেখো, এই পরীক্ষার প্রশ্নে তোমাকে একবারও বলে না ল্যামডার মান কত, তোমাকে বলছে উদ্দীপকের বিকিরণটি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে নাকি জাল টাকা শনাক্তকরণে কাজে লাগে। তো তুমি যদি মনে এই চিকিৎসা ক্ষেত্রে যে যে তরঙ্গ দৈর্ঘ্যটা রেঞ্জটা না জানো, তাহলে তুমি আনসার করতে পারবে না, আনসার করলেও তোমার ফুল আনসার হবে না, কারণ তোমার প্রশ্নে জানতে চাইছে কি কোনটার কাজ কি সেটা সহ তোমাকে জানতে হবে। সো যখন কোনো কিছু পড়বা, ডেফিনেটলি ওইটার সাথে রিলেটেড সোফিস্টিকেটেডলি জিনিসগুলো একসাথে পড়বা, তাহলে তোমার মনে থাকবে, এলোমেলোভাবে পড়বা না, কিছুক্ষণ খাপ্পা এখান থেকে একটু, এখান থেকে নো, নেভার ডু ইট, এটা কখনোই এরকম করিও না।
এবং তুমি যখন কোনো টপিক পড়বা সাথে সাথে তোমার কোন বোর্ডে কখন কোথায় কিভাবে আসছে, অ্যাডমিশনে কিভাবে আসছে, এমনভাবে পড়বে একাডেমিকের এখন থেকে যাতে করে অ্যাডমিশন সহ একদম পুরো কাভার হয়ে যায়। আধা আধা গাদার মতো পড়িও না, খাপ্পা খাপ্পা পড়া পড়িও না, সোজা কথা, একটু মাথায় রাখিও বিষয়গুলো। তো সো আমরা এখন যেটা নিয়ে কথা বলছিলাম, আমি এটা বুদ্ধি দিলাম যে পরীক্ষা কিভাবে আসছে দেখো, যে চিকিৎসা ক্ষেত্রে এটা আসবে নাকি জাল টাকা শনাক্তকরণে আসবে। সো পরীক্ষায় এই যে এটা লাইমেন সিরিজ, তো তাহলে আমাকে জানতে হবে ইউবি রশ্মি কি বলতো 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। তো দেয়ার ফর এটা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে না, এটা কাজে লাগবে হচ্ছে জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগবে। জাল টাকা জাল নোট, ইউবি রশ্মির মধ্যে যদি তুমি জাল টাকা জাল, এই আমার এখানে লাইটটা করছিল, এই যে আমার কাছে এখানে মনে করো এই যে এখন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা কি এটা কানাডিয়ান ডলার, এই কানাডিয়ান ডলার এটা এটা জাল কিনা তুমি এখানে ইউবি রশ্মির মাধ্যমে তুমি বুঝতে পারবা, এখানে বুঝতে পারবা। এরপরে আমেরিকান ডলার, এগুলো তুমি খুব সহজে তুমি বুঝতে পারবা যে কোনটা কি টাকা। এই যেমন এটা আমেরিকান ডলার, তো এটার ভিতরে তুমি যখন ইউবি রশ্মি দিবা তখন অটোমেটিক্যালি তো এটা কি তোমার এই যে দৃশ্যমান আলোকে শোষণ করে বর্ণালী দেখাবে, যেটা তুমি দেখবা। আর নর্মাল আলোতে এটা দেখা যাবে না, মানে এটা বোঝা যাবে না। সো এই এই যে ব্যাপারটা জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগে ইউবি রশ্মিটা তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে তুমি কি লিখবা, জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগে। তাহলে আমি এখানে লিখলাম, এটা কাটিয়ে দিলাম, ওকে ফাইন। তো তাহলে এখানে এই যে আমি এখানে লিখলাম যে জাল টাকা জাল নোট শনাক্ত। এবার আসো বামার সিরিজ। তাহলে বামার সিরিজে এই ল্যামডার রেঞ্জটা এই 380 থেকে 700, তার মানে দৃশ্যমান আলো, এটা দৃশ্যমান আলো, আমি আগে লিখে দিই এটা দৃশ্যমান আলো। তার মানে বামার সিরিজের জন্য ল্যামডার মানটা দৃশ্যমান আলো, যে দৃশ্যমান আলো। তাহলে এটার মানটা, এই ল্যামডার মানটা, এই যে ল্যামডার মানটা কত থেকে কত, 380 থেকে 780 ন্যানোমিটার। আমি আবারও বলছি এটা কিন্তু বামার সিরিজের রেঞ্জ না, এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। তাহলে বামার সিরিজের জিনিসগুলো সবগুলো এই রেঞ্জের মধ্যে আসে, এই রেঞ্জের মাঝখানে কোন একটা মান হয়, এই মানের কারণে এই ল্যামডার মানটা দৃশ্যমান আলো। তাহলে এটা দেখা যায়, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে কোন আলো বিকিরণ করবে, আলো তো তোমাকে প্রশ্ন করবে। সো দেয়ারফর তোমাকে এই জিনিসটা গুছিয়ে পড়তে হবে। এবার আসো প্যাশন সিরিজ। তাহলে প্যাশন সিরিজে আইআর রশ্মি পাওয়া যায়, আইআর এখানে ল্যামডার মানটা আইআর, আইআরকে 3 ভাগে ভাগ করা যায়, একটা এন আইআর, তাহলে এটা নিয়ার আইআর বা নিকটবর্তী আইআর। তো নিকটবর্তী আইআর রেঞ্জ কত, যে 780 থেকে 2500 ন্যানোমিটার, এই যে 2500 ন্যানোমিটার, 2500 ন্যানোমিটার, এটা মুখস্থ রাখবা। তারপর হচ্ছে এটা হচ্ছে এইখানে ব্র্যাকেট সিরিজ হচ্ছে এমআইআর, মিডল আইআর, এমআইআর। তো মিডল আইআর রেঞ্জ হচ্ছে 2500 থেকে, এই যে 2500 থেকে 25,000 ন্যানোমিটার, যে 25,000 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এটা রেঞ্জ। আর হামপ্রিজ এবং ফুন সিরিজ যেটা, তার রেঞ্জ হচ্ছে এই দুইটারই ল্যামডার মানে যে ল্যামডার রেঞ্জটা হচ্ছে, ল্যামডার রেঞ্জ হচ্ছে 25,000 থেকে, যে 25,000 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ শূন্য, এত ন্যানোমিটার পর্যন্ত, এত ন্যানোমিটার, এত ন্যানোমিটার আসতেছে না কেন, সো আচ্ছা ন্যানোমিটার ফাইন। তো তার মানে তোমার এই জিনিসটা তুমি একসাথে তোমাকে পড়তে হবে এবং একভাবে তোমাকে পড়তে হবে, তাহলে তুমি জিনিসটা খুব সহজে পারবা। এবার আমরা দেখবো, দেখো এবার দেখাচ্ছি, এই যে আমি ল্যামডার মানটা বললাম, প্রত্যেকটা জিনিস এমন তোমাকে আমি মুখস্থ করাবো, দেখো প্রত্যেকেরই মুখস্থ করাবো। আইআর রশ্মি কি কাজে লাগে দেখো, আমি প্রথমে বললাম যে 10 থেকে 380 ন্যানোমিটার, এটা হচ্ছে কি ইউবি, ইউবি রশ্মি, যে ইউবি এটা ন্যানোমিটার, ন্যানোমিটার এটা হচ্ছে ইউবি রশ্মি, ফাইন। এবার আইআর রশ্মি ইয়াটা এই দৃশ্যমান আলোটা কত বলো তো, এই 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, ন্যানোমিটার পর্যন্ত, এটা হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো কি বেনিয়া সহকলা, তাহলে বেনিয়া সহকলা, তাহলে বেগুনি, এই যে আমি একটু বেগুনি কালার লিখি, দেখো বেগুনি কই, বেগুনি বেগুনি বেগুনি, এই যে বেগুনি 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 বেগুনি, দেখো বেগুনি, এই যে বেগুনি বেগুনি বেগুনি, হ্যাঁ বেগুনি লিখলাম, এই যে বেগুনি। তাহলে এই যে বেনিয়া সহকলা, বে মানে হচ্ছে বেগুনি, এই যে বেগুনি, রেঞ্জটা পরে লিখবো বেনিয়া। এরপর হচ্ছে নীল আলো, আমি একটু নীল আলো দিচ্ছি, নীল 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 নীল, আকাশের রং নীল নীল নীল, আচ্ছা নীল, এটা আসমানি হয়ে গেছে, যে নীল আলো, একটু হালকা নীল নিলাম, এই যে নীল। তো তাহলে বেনিয়া, এই যে বেনি, নি মানে হচ্ছে নীল আলো, নীল। তারপর আ মানে হচ্ছে আসমানি, তাহলে আমরা আসমানি নিচ্ছি, এই যে আসমানি, আসমানি এটা হচ্ছে আ, আ বেনিয়া, আ বুঝছে, ওরে আল্লাহ এটা কালোতে চলে গেছে, তাহলে বেনি আ, তাহলে এখানে আ, আ মানে হচ্ছে আসমানি। এটা রেঞ্জগুলো আমি লিখবো এখন। বেনিয়া সহকলা, সহ মানে হচ্ছে সবুজ, সবুজ 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 সবুজ, আমাদের সবুজ, এই যে সবুজ গাছের পাতা সবুজ, তুমি কেন বুঝ, দেখো আমরা কি অবস্থায়, যে সবুজ, একটু একটু লাইট নিলাম, হ্যাঁ। তাহলে স মানে হচ্ছে সবুজ, তারপর হ মানে হচ্ছে হলুদ, এখানে হলুদ একটা আছে, এই যে হ মানে হচ্ছে হলুদ। আর ক মানে কমলা, এই যে বেনিয়া সহ
কলা, ক ক মানে হচ্ছে কমলা, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, বেনিয়া সহ কলা, কমলা বানানি বলেছে কমলা, কমলা। আর লা মানে লাল, লাল দেখে ফাল মানিও না, যে লা, লা মানে হচ্ছে লাল। এখন এই মানগুলা মুখস্থ রেঞ্জটা একদম আমার সাথে সাথে মুখস্থ করবা। বেনিয়া সহকলা তুমি সিরিয়াল বাই লিখবা। দেখো বেগুনি আলো, তাহলে প্রথমে আমরা জানি যে 380 থেকে 424 ন্যানোমিটার, 424 ন্যানোমিটার পর্যন্ত, 424 থেকে দেখো 424 থেকে 450 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। 450 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। আর 500 থেকে 575 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। আর 575 থেকে দেখো 575 থেকে 590, যে হলুদ আলো 590 এত ন্যানোমিটার পর্যন্ত হলুদ আলো। গায়ে হলুদের মানে সময় কম লাগে, দম করে অল্প সময়, দেখো রেঞ্জটা অনেক ছোট। বেনিয়া সহ কলা, কমলা, কমলার হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার। আর লাল হচ্ছে 647 থেকে 780, আচ্ছা 780 ন্যানোমিটার। এবার একটা গল্প বলি। এখানে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, স্যার ওকে ফাইন, স্যার 424 হলে তারে আমি কি দিব, তারে কি বেগুনি দিব না নীল দিব? তাহলে আমার একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে এরকম যে, মানে এরকম যে এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতার সময় হুজুর বলতেছে যে এখানে যদি কোনো নোয়াখালীরা থাকে তাহলে আমি আর ওয়াজ করতে পারবো না, আপনাদের এখানে কেউ নোয়াখালী আছে কিনা বলেন। হুজুর বলতেছে, সবাই বলছে না হুজুর নাই। হুজুরে ওয়াজ করতেছে, হুজুর বলতেছে যে বেহেশতে এমন একটা গাছ আছে যেই গাছের এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে হচ্ছে স্থলভাগ। ওই গাছ থেকে যদি কি পড়ে, পাতা পড়ে, যদি জলে পড়ে তাহলে হয়ে যাবে কুমির, আর যদি স্থলে পড়ে তাহলে হয়ে যাবে বাঘ। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে পেছন থেকে একজন হাত তুলে বলল, বাবা যদি অর্ধেক স্থলে অর্ধেক জলে পড়ে তখন কি হবে? তখন হুজুর বলে, আরে বাবা আমি তো আগেই বলেছি এখানে যদি কোনো নোয়াখালীরা থাকে তাহলে আমি ওয়াজ করব না। তাহলে এখানের মধ্যে 424 অথবা 450 যদি হয় তাহলে সেটা কি বেগুনি হবে নাকি নীল হবে? এটাই তোমার হচ্ছে পরীক্ষাতে সাধারণত এই ধরনের প্রশ্ন আসবে না, বুঝছ? তাহলে এবার কাহিনী কি হবে বলো তো? তাহলে এবার কাহিনীটা হবে যে যদি 424 হয় তাহলে তুমি এটাকে বেগুনি দিবা, 424.1 হলে তখন সেটাকে তুমি নীল দিবে। এটা তোমার কারেকশন, মানে তোমার যদি পরীক্ষায় এরকম কখনো এসে থাকে তখন যাতে তুমি এই ধরনের ফাজলটা তোমার যাতে মানে এই প্রবলেমটা যাতে তোমার না হয় সেই কারণেই বলে দেওয়া। তো তাহলে এই যে একদম মুখস্থ করো আমার সাথে সাথে, একদম মুখস্থ। বেনিয়া সহকলা মনে রাখবা, তুমি রেঞ্জ মনে রাখবা 424, আমার সাথে সাথে বলো 424, 450, 424, 450, 500, 575। দেখো সবুজ আলো, সবুজটা একটু বড়, সবুজের সমারোহ, তাহলে এটা রেঞ্জটা একটু মানে বিস্তৃতিটা একটু বড়। এই 400 কত থেকে 500 থেকে 575 পর্যন্ত, তাহলে অনেক বেশি সবুজের সমারোহ। হলুদ, গায়ে হলুদ খুব কম সময় হয়, এই কারণে 15 পর্যন্ত, যে 15 রেঞ্জ হচ্ছে 15, মানে পার্থক্যটা। কমলা লাল, লাল আলো সবার পরে। তো সো জাস্ট মাথায় রাখবে এটাই যে আমার সাথে সাথে মুখস্থ করো, যে ক্লাসে যেভাবে আমরা মুখস্থ করি, যে প্রথম হচ্ছে 424, 450, প্রথমে বলবো 424, তারপর হচ্ছে 450, তারপরে তুমি বলবো 500, দেন 575, দেন 590, দেন 647। এই রেঞ্জটা 424, তারপর হচ্ছে তুমি 450, তারপর হচ্ছে 500, 575, তারপর তুমি কি বলবা বলো তো 590, এরপর 647। এই রেঞ্জগুলো তুমি মুখস্থ রাখবা। তাহলে যদি তোমাকে বলে কোন আলো আসবে, তাহলে পরীক্ষায় সবচেয়ে, যেমন বুয়েটে আসে একটা প্রশ্ন, পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোনটা জানো? আসমানি আলো। 486 আসছে। এই 486 যদি হয়, এই দেখো 486 যদি হয়, 486 আসমানি আলো বেশি বেশি আসছে পরীক্ষা 486 ওয়ালা, যে বুয়েট হতে পরীক্ষার, এইচএসসি পরীক্ষার সিকিউতে এই 486 রেঞ্জ আলা বেশি আসছে পরীক্ষায়। তো দেয়ারফর এই 486টা কোন আলোর মধ্যে পড়ে? আসমানি আলোর মধ্যে পড়ে। এই তোমাকে এই প্রশ্নগুলো করবে যে এটা আলো, এই আলোটা কোনটা হয়। তো তাহলে ল্যামডার মান বের করবা, বের করে দেন তুমি কোন আলো কোন তরঙ্গ দৈর্ঘ্য, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কনসেপ্টটা মাথায় রাখবা। সো আদা আদা গাদার মতো পড়িও না, কনসেপ্টটা ভালো করে বুঝবা। কনসেপ্টটা ভালো করে বুঝবা, বুঝলে তারপর তোমার জন্য সহজ হবে, এটা মাথায় রাখবা। ফাইন। এবার আসো মমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মমি দেখতেছি আমি আসলে পড়াচ্ছিলাম তো। ফাইন। এই আমাদের অনলাইন কোর্সগুলো প্রতিজ্ঞাতে আমাদের রেকর্ডেড ক্লাস, এই যে এগুলো রেকর্ডেড ক্লাসগুলো হবে,
এরপরে এমনি অফলাইনে পড়তে চাইলে চকবাজার আসতে পারবা, আর এমনি অফলাইনে আমরা আলাদা করে লাইভ ক্লাসের একটা ব্যবস্থা করব, সেটা আমরা পরে আমি ঘোষণা দেব। বাট তোমরা যারা কোর্স কিনতে চাও তাহলে আমাদের প্রতিজ্ঞার যে পেজ আছে ওখান থেকেই কিনতে পারবো, অসুবিধা নেই। আসো এবার আমি একটু কথা বলি। তো তাহলে এবার আমরা যাবো যে কোন টপিকের মধ্যে যাব, তারপর আমরা যাব এই টপিকের মধ্যে। দেখো ভালো করে খেয়াল করো, আমরা যাবো যে এনআই যে আইআর রশ্মিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়ার আইআর, নিকটবর্তী আইআর, এটাকে অবলোহিত বলা হয়। এটাকে বলা হয় নিকটবর্তী আইআর, মানে ইনফ্রারেড মানে অবলোহিত। তাই এনআইআর মানে নিকটবর্তী, নিয়ার আইআর যে নিয়ার আইআর মানে নিকটবর্তী অবলোহিত, এটাকে বাংলাতে বলে নিকটবর্তী অবলোহিত, অবলোহিত। তারপর হচ্ছে এমআইআর, এরপর দ্বিতীয় রেঞ্জটা হচ্ছে এমআইআর, এই যে এমআইআর মানে মধ্যবর্তী অবলোহিত, এটাকে মিডল আইআর বলে, যে মিডল আইআর বা মধ্যবর্তী যে মধ্যবর্তী অবলোহিত। এরপর আরেকটা হচ্ছে ফার আইআর, এফআইআর। তাহলে মধ্যবর্তী ইনফ্রারেড বা অবলোহিত, বা দূরবর্তী অবলোহিত, যে দূরবর্তী অবলোহিত। এই অবলোহিত কি কাজে লাগে চিকিৎসা ক্ষেত্রে? নর্মাল যদি আমি বলি অবলোহিত কি কাজে লাগে চিকিৎসা ক্ষেত্রে, নর্মালি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, একটু মনে রাখবা। তো তাহলে এটা রেঞ্জটা তোমার মাথায় রাখতে হবে। দেখো রেঞ্জটা তোমার মাথায় রাখতে হবে কিভাবে রেঞ্জটা। এই নিয়ার আইয়ের রেঞ্জ হচ্ছে, কত বলো, এই যে এই 780 থেকে 2500 ন্যানোমিটার, যে 2500 ন্যানোমিটার। তাহলে এটা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, কাজে লাগে। আর এই মিডল আইয়ার যেটা 2500 থেকে, যে 2500 থেকে 25,000 ন্যানোমিটার, যে 25,000 ন্যানোমিটার পর্যন্ত, এটা কি কাজে লাগে? এটা মানব দেহ থেকে নির্গত হয়। যে মানব দেহ থেকে, যে এমসিকিউ মেডিকেলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, মানব দেহ থেকে নির্গত হয়, এই মানব দেহ থেকে নির্গত হচ্ছে মিডল আইয়ার। আর যেটা ফার আইয়ার, তাহলে এটা হচ্ছে যে এফআইআর যেটা, সেটা হচ্ছে যে, এবং এটা হচ্ছে জৈব যৌগের যে মূলক আছে না, কার্যকরী মূলক, তাহলে ওইগুলো শনাক্তকরণে ব্যবহৃত হয়। জৈব কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত, যে জৈব কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত, যে মূলক মেডিকেলে আসে, শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর এটা চিকিৎসা ক্ষেত্রে, যে মাজা ব্যথা, কোমর ব্যথা আছে না, যে আইআর ইনফ্রারেড গুলো মানে আমাদের রক্ত সঞ্চালন প্রবাহটা বাড়িয়ে দেয়। তো তাহলে এখানে এফআইআরটা যেটা হবে সেটা হবে আমাদের যে 25,000 থেকে, যে 25,000 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, একক 10 শতক হাজার অযুত, এই যে 10 লক্ষ ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এটা কি কাজে লাগে? এটা কাজ হচ্ছে যে কি বলতো, এটাও চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, যে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। সো প্রত্যেকের আলাদা আলাদা কাজগুলো তুমি পড়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে কেন পড়ে নেবা? কারণ পরীক্ষাতে তোমার আসে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো আমরা যে এই যে প্রত্যেকটা মানের কথা বললাম বা প্রত্যেকটা ইয়ার কথা বললাম, আশা করি বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। দেখো আমরা জাস্ট আজকে হাইড্রোজেন বর্ণালীর পার্ট 1 এর বেসিক জিনিসটা আমি তোমাকে বুঝালাম, যে কোন আলো কি কাজে লাগে, কোথায় কি লাগে। তাহলে ওভারঅল আজকের পড়াটা সারমর্মটা কি বলো তো? আজকের পড়াটা সারমর্ম হচ্ছে, যদি আমি ওভারঅল কথা বলতে চাই, আজকের পড়াটা সারমর্ম দেখো, এইখানে কোশ্চেন থেকে তুমি ল্যামডার মানটা বের করে ফেলতে পারবা। যেমন আমি বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করাই, তোমাদেরকে বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করাই। দেখো আচ্ছা সরি, বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করাই। দেখো বুয়েটে ওই প্রশ্ন করে রাখলাম, এই যে বুয়েট কোশ্চেন, দেখো কত সোজা, তুমি নিজেও পারবা। তুমি বলে এই যে কিছুক্ষণ আগে বললাম, দেখো এই যে তুমি এখন এই কোশ্চেনটা বুয়েট 21-20 আসছে, এরকম একটা প্রশ্ন যদি তুমি সলভ করো, দেখো এই 21-20 আসা, এই যে বুয়েট কোশ্চেন 21-20 আসা, যদি এগুলো আমরা পরে করাবো, পরে প্র্যাকটিস করাবো, আমি তোমাকে দেখাচ্ছি আর কি, তুমি যে পারবা, মানে তুমি যে এখন যে করালাম তুমি পারবা, সেটা আমি তোমাকে কনফিডেন্সটা বাড়াচ্ছি, দ্যাটস ইট। বেসিকটা যে পড়ালাম, তাহলে ওভারঅল আমাদের কত হচ্ছে, যে হাইড্রোজেন বর্ণালী হচ্ছে একটা বিকিরণ বর্ণালী। তাহলে হাইড্রোজেন বর্ণালী কি বের করতে হয়, কোন সিরিজের জন্য আমাদের ল্যামডার মান কত সেটা বের করতে হয়। আর ল্যামডার মান বের করে আমরা বিভিন্নভাবে শক্তি বের করতে পারবো, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে সব কিছু বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে পারবো, তারপর হচ্ছে প্রতি একক দৈর্ঘ্য উৎপন্ন কম্পন সংখ্যা বের করতে পারবো, সব বের করতে পারবো। তো সো আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে ল্যামডার মান বের করা। আর ল্যামডার মানের সূত্রটা হচ্ছে কোনটা? ল্যামডার সূত্রটা হচ্ছে এই যে এখানে দেখো, এই যে বামার সিরিজ, এই রিডবার সমীকরণটি লিখো। তাহলে রিডবার সমীকরণটা হচ্ছে কোনো এই RH ইজ ইকুয়াল টু সরি RH না, এই 1/λ, যে 1/λ ইজ ইকুয়াল টু RH, জেড স্কোয়ার দেওয়া লাগবে না, যেহেতু এটা হাইড্রোজেন বর্ণালী, তাহলে জেড এর মানটা দেওয়া লাগবে না। তাহলে সেক্ষেত্রে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তুমি যদি অন্য কোনো পরমাণু হয় তাহলে এখানে জেড স্কোয়ার দিতে হবে। বি কেয়ারফুল, এগুলো কিন্তু পরীক্ষা আসে, বোর্ড কোশ্চেন আসছে, 2025 সালের প্রশ্নে আসছে।
2025 সালে প্রশ্ন আসছে, আমি দেখাবো এগুলো, কারণ এগুলো সবগুলো সাজানো আছে, গুছানো আছে। আমরা চাচ্ছি যে একটু ইলাবোরেটলি পড়াতে, যাতে একটা বাচ্চা পড়ার সাথে সাথে সে যদি বুঝতে পারে, দ্যাটস ইট এনাফ আর নাথিং এলস, ওকে ফাইন। তো তাহলে এবার একটু আসো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তো দেখো যে এই জায়গাতে রিডবার সমীকরণটা আমরা লিখলাম, লেখার পর বামা সিরিজ বলেছে, তো বামা সিরিজ যখন বলবে তাহলে ডেফিনেটলি এটা n1 এর মান 2 হবে বামা সিরিজ, তাহলে চতুর্থ স্তর থেকে ইলেকট্রন আসছে, তাহলে ল্যামডার মান বের করতে বসে, এবং এটা থেকে কোন আলো নির্গত হয়, তাহলে বাবারে বল, যদি তুই ল্যামডার মান কোন অঞ্চলে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য না জানিস, তুই আনসার করতে পারবি? এই কারণে বললাম এই টপিকের সাথে তোকে ওইটা অ্যাডজাস্টমেন্ট করে পড়তে হবে, তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিকটা অ্যাডজাস্টমেন্ট করে পড়তে হবে, আধা আধা গাদার মতো পড়িস না, যেভাবে বলছি সেভাবে পড়বি ইনশাল্লাহ, একদম সব পারবি, বি কুল। এবারে তাহলে তোর মাথার মধ্যে যেটা থাকবে সেট করবি, যেটা সেটা হচ্ছে, তাহলে এখানে আমার কি বল 1/λ = 1/λ মান বের করবো, আর এর মান হচ্ছে 10967800 পার মিটার একক, আমি মিটার এককে দিলাম, তাহলে 1/n1 এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1/n2 এর মানটা হচ্ছে এখানে কত বল, এই যে 2 এর মান 4 স্কয়ার, যে 4 স্কয়ার। তো তাহলে এখন আমাকে বল যে এখানে যখন ক্যালকুলেশন করবি, এই যে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করার পর এই মানটা কত আসে একটু দেখো, যে 10967800 ব্র্যাকেট 1/4 মাইনাস 1/16, আমি একসাথে করে ফেলছি না, আসতেছি কিনা মান, আমার আসতেছে কত, এই যে দেখ একটু ভালো করে 1/λ মান, কিন্তু এটা খেয়াল করিস, এই যে বা 1/λ মান, তো তাহলে এটার মান আসছে 2.05646250 ইন্টু 10⁻⁶, তখন এটার একক কিন্তু পার মিটার হবে, যে পার মিটার। কিন্তু যখনই তুই ল্যামডার মান করবি উল্টে যাবে, তাহলে 1/, যে 1/, তাহলে 1/, দিবি, দেখ ইজ ইকুয়াল টু 4.86, ল্যামডা যখন উল্টে যাবে তখন এখানে কিন্তু পার মিটার একক হবে। এইগুলো আমরা যখন খাতা কাটতাম, এই মেয়েরা বা ছেলেরা এত ভুল করতো, এই জায়গাতে মিটার দিয়ে দিত, এখানে বুঝতো না 1/λ মান পার মিটার একক, যেটা যেহেতু পার মিটার এককে লিখছিস, দেন পরবর্তীতে এটা যখন ল্যামডা লিখবি তখন উল্টে যাবে, তখন এটা একক হয়ে যাবে মিটার, যে মিটার হবে। তো মিটার হলে 1.8627, যে 27 ইন্টু 10⁻⁻7, 10⁻⁻7 মিটার হবে। মিটারকে তুই এবার ন্যানোমিটার নিয়ে যা, আমরা জানি 1 মিটার সমান কত বলতো, যে 1 মিটার সমান হচ্ছে, শুরু করতেছি দাঁড়া একটা মিনিট, 1 মিটার সমান আমরা জানি, সবাই জানি যে 1 মিটার সমান, যে ভালো করে খেয়াল করে, যে 1 মিটার, তো তাহলে এখানে 4.8627 ইন্টু 10⁻7 ইন্টু ইনভার্স 7 10⁹ ন্যানোমিটার, তাহলে ন্যানোমিটার এককে নিয়ে যাবা, নাহলে অঙ্কগুলো ওই যে রেঞ্জগুলো বুঝতে অসুবিধা হবে। তো দেয়ারফর এই জায়গাতে এটা ন্যানোমিটার এককে যখন আসবে তখন এটার মান হবে কত বলতো, যেখানে লিখবে 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার, এই যে লিখবা। তো লিখার পরে দেন তোমার এখানে হবে যে 4.86, তো কাটাকাটি করলে 486, যে 486.27 ন্যানোমিটার। তো তাহলে এটা কোন আলো বলতো, এটা আসমানি আলো, কিছুক্ষণ আগে বলছি যে আসমানি আলো, সুতরাং এটা কোন আলো বল, আসমানি আলো, যে আসমানি আলো, আসমানি আলো, তার মানে দৃশ্যমান আলো এবং আসমানি আলো, এবং দেখা যাবে। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন করছে কোন আলো নির্গত হবে, তাহলে তুই কি বলবি, আসমানি আলো নির্গত হবে। এই যে বললাম বিষয়টা মাথায় ঢুকছে কিনা বল, নাকি আদা আদা গাদার মতো, কনসেপ্টটা বুঝছে কিনা বলো, দ্রুত বলো। এটাতে 7টা নিয়মের ম্যাথ আছে, 7টা নিয়মের ম্যাথ, একদম পানি করে দেবো, পানি করে দেবো ইনশাল্লাহ। 7টা নিয়মের ম্যাথ করাবো, একদম তুমি যেখান থেকে দেখ না কেন তুমি খুব সহজেই সলভ করতে পারবা, যেখান থেকে দেবে না কেন তোমার এখানে কোনো ঝামেলা হবে না, এটাই মাথা রাখবা। সো আমরা যেটা পড়লাম আজকে, আমরা ওভারঅল জিনিসটা আজকে এতটুকু পড়বো। আমাদের ওভারঅল যে কথাটা, হাইড্রোজেন প্রণালী, বিকিরণ প্রণালী, আর এটা একটা সূত্র আছে 1/λ ইজ ইকুয়াল টু, এই যে RH ইন্টু জেড স্কোয়ার, যেহেতু হাইড্রোজেনের জেড এর মান 1 হবে, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, n1 মানে 2 আর n2 মানে ফ্রম, যেখান থেকে আসে, তাহলে অবশ্যই n1 এর মানটা n2 থেকে কি হবে, ছোট হবে, তাহলে এই n2 থেকে ছোট হবে, এটা মাথায় রাখবা, মাথায় রাখলে সহজ অঙ্কটা হবে। সো ল্যামডা মানটা তুমি RH এর মান উপর ডিপেন্ড করবে, তুমি যে কোনো মান বসাতে পারবা। আর যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি প্রথম স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম স্তরে আসে লাইম্যান সিরিজ বলে, যে কোনো স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় স্তরে আসলে বামা সিরিজ, যে কোনো স্তর থেকে n2 এর মানটা উপরে যে কোনো মান হতে পারবে, বাট এই n1 এর মানটা কনস্ট্যান্ট, দেয়ারফর সিরিজের উদ্ভব হবে। সো এটা যদি পারো, ব্রাকেট ফুন এবং হাম্পি সিরিজ, যে কোনো প্রশ্ন তোমাকে যদি ব্রামা সিরিজ, তাহলে সাথে সাথে মনে বা n1 এর মান 2, তোমাকে যদি বলে যে প্যাশ্চেন সিরিজ, তাহলে মনে করবে n1 এর মান 3, দ্যাটস ইট। এভাবে তুমি করবে, এভাবে আমি 7টা নিয়মের মত করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আর এতটুকুই, তোমাদের সবার জন্য শুভকামনা, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা HSC 28 বেস আছো চলে আসো, মেহুনা ইনশাল্লাহ, ভালো কিছু হবে, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।